যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। শেষ খবরে টেক্সাসে টস জিতে ফিল্ডিংয়ের টাইগাররা। যুক্তরাষ্ট্রের সংগ্রহ 7 উইকেটে 102 রান। ম্যাচের শুরু থেকে এদিন বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। শায়ান জাহাঙ্গীর ও আন্দ্রেস গাউস দুই ওপেনার 5 ওভারেই তুলে নেয় 46 রান। টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব। ব্যক্তিগত 27 রানে ফেরান আন্দ্রেস গাউসকে। পরের ওভারে মোস্তাফিজের বলে 18 রানে আউট হন শায়ান জাহাঙ্গীর। 10ম ওভারে নিজের দ্বিতীয় উইকেটে দেখা পান কার্টার মাস্টার, তুলে নেন নীতিশ কুমারের উইকেট। অ্যারন জোনসও বেশিক্ষণ টিকতে পারেননি। তানজিমের বলে ক্যাচ তুলে ফেরেন মার্কিন ক্যাপ্টেন। 13তম ওভারে টাইগারদের 5ম উইকেট এনে দেন রিশাদ। ব্যক্তিগত 7 রানে ড্রেসিং রুমে ফেরেন মিলিন্দ কুমার। টাইগার একাদশে আজ শরীফুল জাকেরের জায়গায় ফিরেছেন লিটন দাস ও হাসান মাহমুদ। অন্যদিকে যুক্তরাষ্ট্র দলে 4 চেঞ্জ। রেগুলার ক্যাপ্টেন মোনাঙ্ক সিং, স্টিভেন টেইলর, হারমিত সিং এবং আলী খান সবাই আছেন বিশ্রামে। দর্শক, এই মুহূর্তে টেক্সাসের প্রেরি ভিউতে আছেন সহকর্মী নাহিয়ান বিন জসিম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাহিয়ান, যেভাবে ম্যাচটা শুরু হয়েছিল কিছুটা হলেও কিন্তু আশঙ্কা জেগেছিল বাংলাদেশ হয়তো এই ম্যাচটা আসলে হাতছাড়া করতে যাচ্ছে। তবে শেষ দিকে 14 রানের ব্যবধানে যেভাবে 5টা উইকেট বাংলাদেশ তুলে নেয়, এখন কি অবস্থা, কি মনে হচ্ছে বাংলাদেশ কতটা ম্যাচে রয়েছে? 100% এই ম্যাচে বাংলাদেশ তো অবশ্যই আছে, থাকবে এবং বাংলাদেশ এই ম্যাচটা জিতবে সেই প্রত্যাশাটাই করছে। কারণ একটা সময় আপনি যেটা বলছিলেন, ভয় ধরিয়ে দিয়েছিল আসলে তাদের ওপেনাররা, সেকেন্ড করে ফেলেছিল উইদাউট এনি লস। তো ওখান থেকে বাংলাদেশ দল এখন যেভাবে আসলে কি বলবো ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশের বোলাররা যেভাবে দুর্দান্ত বোলিং করেছে, এরপর আসলে এই ম্যাচটা বাংলাদেশ জিতবে সেটা আশা করাই যায়। বাংলাদেশ আসলে আজকের এই ম্যাচটা জেতার জন্য অনেক বেশি কি বলবো আসলে তেতে ছিল, অনেক বেশি জেতাটা প্রয়োজন ছিল বাংলাদেশ দলে। সেখান থেকে তারা অনেক বেশি সিরিয়াস ছিল। ম্যাচের আগে প্র্যাকটিস যেটা হয় আসলে ওয়ার্ম আপ হয়, সেই ওয়ার্ম আপে আমরা দেখছিলাম পুরো দল একটা সুতোতে গাঁথা। তারা খুব বেশি চেষ্টা করছিল। ইভেন ম্যাচের সময় সাকিব আল হাসানকে এসে বারবার দেখছি চান্ডিকা হাতুরু সিং বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন যে আসলে 22 বাজে কি হচ্ছে, কিভাবে করলে ভালো হয়। ওভাবেই আসলে বাংলাদেশ দল ইউএস এর বিপক্ষে শেষ ম্যাচটা জেতার জন্য মরিয়া হয়ে আছে। মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন, রিশাদ হোসেন দারুণ বোলিং করেছেন, যার কারণে আসলে দারুণ একটা শুরুর পর যুক্তরাষ্ট্র এখন এই মুহূর্তে আসলে ব্যাকফুটে রয়েছে। ব্যাকফুটে থাকার কারণ কি আসলে যুক্তরাষ্ট্র আমরা দেখতে পেয়েছি 4টা পরিবর্তন নিয়ে আজকে মাঠে নেমেছেন। রেগুলার ক্যাপ্টেন থেকে শুরু করে যারা পারফরমার ছিল যুক্তরাষ্ট্রের, হারমিত সিং, আলী খান, মোনাঙ্ক প্যাটেল, তারা কেউই নেই। আসলে কি যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে এক্সপেরিমেন্টের মঞ্চ হিসেবে গণ্য করছে কিনা? তাদের মানে যে প্রস্তুতিটা দরকার ছিল বিশ্বকাপের আগে, সেই প্রস্তুতিটা তাদের হয়ে গেছে। বাংলাদেশের প্রস্তুতিটা কিন্তু একদম ভালো হয়নি, যার কারণে আসলে তারা রিজার্ভ বেঞ্চের বা ডাগ আউটে বসে থাকা আরো 4জন ক্রিকেটারকে তারা বাজিয়ে দেখছে যে বিশ্বকাপের আগে তারা কেমন পারফর্ম করেন। তাদের এই ম্যাচটা হারলে কিচ্ছু আসে যায় না, কারণ তাদের যে বুস্টার পাওয়ার দরকার ছিল, যে আত্মবিশ্বাসটা দরকার ছিল, সেই আত্মবিশ্বাসটা তারা পেয়ে গেছে। সুতরাং এখান থেকে আসলে তাদের পাবার আর খুব বেশি কোনো কিছু নেই। এই ম্যাচটা ওই রিজার্ভ বেঞ্চের 4জনকে দিয়ে যদি তারা জিততে পারে বা জিততে পারতো, তাহলে কিন্তু আসলে তাদের জন্য অনেক বেশি আরো বেশি আসলে বুস্টারের কারণ হতো বা আত্মবিশ্বাসের কারণ হতো। বাট সেটা আমি জানি না শেষ পর্যন্ত হবে কিনা। বাংলাদেশকে এই ম্যাচটা হারতে হলে অনেক বাজে ক্রিকেট খেলতে হবে, যে বাজে ক্রিকেটের কোনো ব্যাখ্যা নেই। বাংলাদেশ দল আজকে টস জিতে যেহেতু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, বুঝে শুনে নিয়েছিল। যদিও আমার কাছে মনে হয় বাংলাদেশ একটা সাহসিকতার পরিচয় দিতে পারতো, যেটা জিম্বাবুয়ের বিপক্ষে সাহসিকতার পরিচয় দেখাতে পারেনি। অর্থাৎ টস জিতে প্রথমে ব্যাটিং করে 170, 180, আজকে 3জন ওপেনার আছেন, তাদেরও প্রস্তুতিটা ভালো হতো, বাংলাদেশ রান পেতো, আত্মবিশ্বাসটা হতো। কিন্তু ওই যে আপনার আত্মবিশ্বাসটা যখন প্রভাবিত করবে, তখন কিন্তু আসলে যে কোনো ডিসিশন নিতেই আপনাকে অনেক বেশি পিছপা হতে হবে। আত্মবিশ্বাসের কথা বলছিলেন যে আমরা মোস্তাফিজকেও দেখতে পেয়েছি, তিনি ল্যাক অফ সেলফ কনফিডেন্সে ভুগছিলেন প্রথম ম্যাচে। তার জন্য আসলে ম্যাচটা অনেকটা হাত ছাড়া হয়ে গিয়েছিল বাংলাদেশের। আজকে 4টা উইকেট তুলে নিয়েছেন। শেষ যে আপডেট রয়েছে আমার কাছে, মোস্তাফিজের এই কামব্যাকটা কিভাবে দেখছেন এবং মোস্তাফিজের জন্য বিষয়টা বিশ্বকাপকে সামনে রেখে কতটা তাকে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন? না, আসলে কন্ডিশন তো ভিন্ন। আইপিএল এ মুস্তাফিজ যে কন্ডিশনে বোলিং করেছিলেন, ওই কন্ডিশনটা অনেক ভিন্ন, অনেক বেশি বাতাস ছিল। এখানে তার প্র্যাকটিসটা একটু বেশি করা হয়তো দরকার ছিল, ম্যাচে এসে সেটা ইমপ্লিমেন্ট করার দরকার ছিল। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখানে এসে বা বিসিবি আসলে কোটি টাকা খরচ করে যে কারণে তাদেরকে পাঠিয়েছিল যে প্রস্তুতির জন্য, সেই প্রস্তুতির একটা ঘাটতি কিন্তু থেকেও গেছে। তারা ম্যাক্সিমাম টাইম আসলে ডিসপ্লেইং কাটিয়েছে টুর হোটেলে। সুতরাং সেখান থেকে তাদের প্রস্তুতিটা আসলে সফল হয়েছে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে
কি বলবো, মানে বাংলাদেশ দলের যে প্রস্তুতিটা হওয়ার দরকার ছিল সেই প্রস্তুতিটা হয়নি। শেষমেশ যেই ম্যাচটা বাংলাদেশ আজকে খেলছে সেই ম্যাচটা জিততে পারলে হয়তো বা ওই যে আত্মবিশ্বাসের ফাটলটা ছিল, যে আত্মবিশ্বাসটা অনেক বেশি উপরে থাকার দরকার ছিল, সেটা অনেক তলানিতে, সেই তলানি থেকে কিছুটা উপরে নিয়ে যদি বাংলাদেশ থাকতে পারে, এই ম্যাচটা জিততে হবে বাংলাদেশ দলকে। এবং ইন্ডিয়ার বিপক্ষে সামনে ম্যাচ আছে, আবার এই ইউএসএর বিপক্ষে কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচ আছে। সেটাই, সেই দুটো ম্যাচকে সামনে রেখে আসলে বাংলাদেশের জন্য এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস ফিরে পেতে অনেক ধন্যবাদ নাহিন বিন জসিম আপনাকে। শেষ সময়ে সুযোগ পেয়েও বিশ্বকাপ দলে পরিবর্তন আনেনি বিসিবি। লিটন, শান্ত, সৌম্যদের অপরিবর্তিত স্কোয়াড নিয়ে টি-20 বিশ্বকাপে মাঠে নামবে টাইগাররা। তবে প্রধান নির্বাচক জানিয়েছেন ব্যাকআপ হিসেবে 6 জনের পুল প্রস্তুত করেছে ক্রিকেট বোর্ড, যেখানে আছেন সাইফুদ্দিন, মিরাজরা। এদিকে প্রতি বিশ্বকাপের আগে দল গঠন নিয়ে ঝামেলায় ক্ষুব্ধ বিসিবি পরিচালক আকরাম খান। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক সিরিজ হার। বিশ্বকাপে দল পরিবর্তনের ডেডলাইন 25 জুন। ভর দুপুরে বিসিবির চিফ সিলেক্টরের জরুরি সংবাদ সম্মেলন। তবে কি শেষ মুহূর্তে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আসছে পরিবর্তন? ঘড়ির কাঁটায় দুপুর 3:30 ক্যামেরার সামনে হাজির হলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। দলে পরিবর্তনের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ঠিকই, সাথে বুঝিয়ে দিলেন কেন কিছুই করার নাই। আমাদের প্রোটোকল যেটা করতে হয়, ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম, এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে সেই দলটাই আমরা বহাল রেখেছি। দেখেন, বিপিএলে 8টা দল খেলে, 8টা দলে যদি 3টা করে আমরা ওপেনার ধরি, একজন রিজার্ভ সহ 24টা ওপেনার এখানে পার্টিসিপেট করে। 24টা ওপেনার থেকে যদি আমরা জাতীয় দলে নিতে না পারি, এটা খুবই পেইনফুল, খুবই দুঃখজনক এবং খুবই হতাশার। বিশ্বকাপ স্কোয়াডে রিজার্ভ হিসেবে আমেরিকায় আছেন আফিফ হোসেন আর হাসান মাহমুদ। তবে ওপেনিংয়ে যে অবস্থা, তাতে টপ অর্ডারের ওপর আস্থা গিয়ে ঠেকেছে শূন্যতে। তাই ওদের রিপ্লেসমেন্ট হিসেবে আরেকটা ব্যাকআপ পুল এরই মধ্যে তৈরি করেছে বিসিবি। রবিবার থেকে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প, সেখানে আলাদাভাবে প্রস্তুত করা হবে এই 6 জনকে। উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। তার পাশাপাশি খালিদ, এখানে ইমন আছে, নাসুম আছেন সেখানে, অ্যান্ড মেহেদি মিরাজ আছেন, থাকবেন সেখানে। তবে এই পুলে আরো একজন তো থাকতে পারতেন, মোহাম্মদ সাইফুদ্দিন। ইনজুরি কাটিয়ে 19 মাস পর দলে ফিরেই জিম্বাবুয়ে সিরিজে পেয়েছিলেন সর্বোচ্চ 8 উইকেট। তারপরেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। তাই বলে কি ব্যাকআপ লিস্টেও জায়গা পাবেন না? সাইফুদ্দিন টাইগার্সে আমাদের দলের সঙ্গে ছিল। গতকাল বোধহয় আমরা একটা ইমেল পেয়েছি এবং সাইফুদ্দিন ফোনও করেছিল। তিনি একটু পারিবারিক কারণে, তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না, ছুটি চাচ্ছেন। প্রত্যেক বিশ্বকাপের আগেই দল নিয়ে জলঘোলা বাংলাদেশ ক্রিকেটে অলিখিত রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা নিয়ে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। এর শেষ কোথায় কেউ জানেন না। মানে একমাত্র দেশ আমাদেরটা যেটা খেলা ছাড়া খেলার বাইরে নিয়ে কথা আমরা বেশি বলি। আপনি দেখেন, প্রত্যেকটা বড় ইভেন্টে কিন্তু আমরা অনেক বড় বড় কথা বলেছি। আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখেন, তার আগে 19-এ আপনার দুবাইতে। সো প্লেয়াররা বা অফিসিয়াল বলেন বা অন্যরা বলেন, এত বেশি বাইরের কথা নিয়ে ইনভলভ হয়, সেটা নিয়ে আপনার পুরা এফেক্টটা কিন্তু খেলার পারফরমেন্স হয়। তো আমার মনে হয় এগুলো অ্যাবসুলেটলি, মানে একদম খুবই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো বন্ধ করে জাস্ট খেলার মনোযোগ দেওয়া উচিত। বিষয়টা এমন, দেশের নাক যতই কাটা যাক, বিদেশে লিটন, সৌম্য, শান্তরা যতই ব্যর্থ হোক, ওরা ধরা ছোঁয়ার বাইরে। কারণ রিপ্লেসমেন্টই যে নাই। তাহলে এত বিনিয়োগ, জৌলুসপূর্ণ বিপিএল, এফডিআরে 1200 কোটি টাকা, সবই কি ফাঁকি? পার্থ বণিক, 71। দল ঘোষণা নিয়ে নাটক রচনায় বাংলাদেশের চেয়েও এগিয়ে পাকিস্তান। শুক্রবার দল ঘোষণার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের, কিন্তু তা নিয়ে গড়িমসি শুরু করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। দল ঘোষণার আগে নকভির সঙ্গে বৈঠক করেননি নির্বাচকরা, সেই কারণে রাগ হয় চেয়ারম্যান। তাই সাংবাদিক সম্মেলনে বন্ধ করে দেন তিনি। পরে রাতের দিকে দল ঘোষণা করেন নির্বাচকরা। অধিনায়ক বাবর আজম, দলে ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি নাসিম শাহ, সাইম আইয়ুবের মতো তরুণরা রয়েছেন। দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমিরকেও রাখা হয়েছে বিশ্বকাপের দলে।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড স্মিথকে বাদ দিলেও টি-20 বিশ্বকাপে ঠিকই থাকছেন এই অজি ব্যাটার। এদিকে আইপিএলে পারফর্ম করা দীনেশ কার্তিকও মাতাবেন টি-20 বিশ্বকাপ। ব্যাট নয়, কম্প বক্সে কমেন্ট্রি করবেন এই দুজন। টি-20 বিশ্বকাপের জন্য 41 জনের ধারাভাষ্যকারের লিস্ট প্রকাশ করেছে আইসিসি। সেখানে আছেন স্টিভ স্মিথ এবং দীনেশ কার্তিক। সবাইকে অবাক করে দিয়ে স্মিথকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছিল সিএ। এদিকে চলতি আইপিএলে খেলেছেন দীনেশ কার্তিক। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছিটকে যাওয়ার পরই ধারাভাষ্যকারদের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। অন্য আরও অনেকের সঙ্গে ধারাভাষ্য প্যানেলে আছেন বাংলাদেশের আতাহার আলী খানও। রবিবার আইপিএলের গ্র্যান্ড ফিনালে তৃতীয় শিরোপা জেতার লক্ষ্যে সানরাইজার্সের হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে খেলা। রহমান পিয়ারের রিপোর্ট। কলকাতা নাইট রাইডার্সের 2টা শিরোপা জয়ের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। 2012 আর 14 শাহরুখের দলের অন্যতম কাণ্ডারি ছিলেন সাকিব আল হাসান। কেকেআরের ডেরায় সুনীল নারাইনের উত্থান। দলটাকে এক সুতোয় গেঁথেছেন স্বয়ং শাহরুখ খান। আসর জুড়ে দুটি ছড়াতে না পারলেও প্রথম কোয়ালিফায়ারে সবচেয়ে দামি তারকা মিচেল স্টার্কের বাজিমাত। শাহরুখের অনুপ্রেরণাতেই স্টার্ক তৈরি করেছিলেন উৎসবের রাত। রবিবার আইপিএলের গ্র্যান্ড ফিনালে কেকেআর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে। চলতি আসরে 2 বার কলকাতা হায়দ্রাবাদকে হারিয়েছে। ভারতের মাটিতে দ্বিতীয়বার কি প্যাট কামিন্স কাপ তুলবেন হাতে? ওডিআই বিশ্বকাপের সাথে আইপিএলের অনেক মিল খুঁজে পাচ্ছেন অনেকে। 50 ওভারের বিশ্বকাপ কামিন্স জিতেছিলেন আহমেদাবাদে। আইপিএলের ফাইনাল হবে চেন্নাইয়ে। ওডিআই বিশ্বকাপ জয়ের নায়ক হেড ও কামিন্স রয়েছেন সানরাইজার্সে। চিপকে কি আহমেদাবাদেরই পুনরাবৃত্তি হবে? কলকাতা নাইট রাইডার্সের মাথা ব্যথার নাম ট্রাভিসেক, অর্থাৎ ট্রাভিস হেড আর অভিষেক। কেকেআর দ্রুত তুলে নিতে চাইবে 2 ওপেনারের উইকেট। প্রথম কোয়ালিফায়ারে সফল হয়েছিল কলকাতার পরিকল্পনা। এবার কি করবে স্টার্করা? ব্যাটিং পাওয়ার প্লেকেই টার্গেট করবে কলকাতা। সুনীল নারাইনের সাথে জুটি বাঁধবেন আফগান তারকা রহমানুল্লাহ। ফাইনালে প্রথম 6 ওভারে নাইট রাইডার্স দ্রুত ঘুরাতে চাইবে রানের চাকা। সুপার সানডেতে আইপিএল এর 17তম আসরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে হায়দ্রাবাদ ও কলকাতা। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো 2 ফাইনালিস্ট দলে থাকা খেলোয়াড়দের কারো ভারতের টি-20 বিশ্বকাপ দলে জায়গা হয়নি। ফাইনালে সবচেয়ে দামি 2 ক্রিকেটার খেলতে নামবেন। কেকেআর 24 কোটি 75 লাখ রুপিতে কিনেছিল মিচেল স্টার্ককে। 20 কোটি 50 লাখ রুপি দিয়ে হায়দ্রাবাদ দলে ভেড়ায় প্রতিযোগিতার দ্বিতীয় দামি ক্রিকেটার প্যাট কামিন্সকে। শেষ পর্যন্ত কে সাফল্যের হাসি হাসবে? রহমান পেয়ার, 71। শুটার সায়রার মাথায় ফ্রান্স রাষ্ট্রদূতের হাত। চট্টগ্রামে মে অলিম্পিকে করবে বাজিমাত। মাত্র 20 বছর বয়সে প্যারিসে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে যাওয়া সায়রা পেলেন অনুপ্রেরণা। এদিকে 11তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ শেষে সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। মাস দেড়েক পর ফ্রান্সে অলিম্পিক খেলতে যাচ্ছেন শুটার সায়রা। ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদুপির সঙ্গে ফেডারেশনে তার সাক্ষাৎ। সঙ্গে ছিলেন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। মাত্র 20 বছর বয়সে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে খেলতে যাবার আগে এ যে বড় অনুপ্রেরণা। Dear Ambassador, Saira will go in the month of July to play Olympic Games. Do you provide any help to her? Of course we are going to provide all the help she deserves because she's a champion and I'm absolutely convinced that she's going to win medals. And of course we'll provide all the help to the French Olympic Association, the International Olympic Committee, our special Olympic consulate who is giving all the visas for all the athletes and other people. তার স্বপ্ন ভারতও হবে। আমি চিন্তা করি যে প্রথম হবে ইনশাআল্লাহ। সায়রার গলায় 2 মেডেল। 11তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে 10 মিটার রাইফেলে গোল্ড,
আর মিক্সড ইভেন্টে সিলভার। আপাতত এই অভিজ্ঞতা নিয়ে পাড়ি জমাচ্ছেন স্বপ্নের প্যারিস অলিম্পিকে। আমি জাস্ট আমার উপর বিলিভ করে আমি শর্ট করব না, আমি আমার মেডেলটা ছিনিয়ে আনবো আমার দেশের জন্য, এটাই আমার টার্গেট। কথার সঙ্গে মেলাও হাত, তবেই হবে কিস্তিমাত। শুটিংয়ে কেবল হাত মেলালেই হয় না, সঙ্গে থাকতে হয় নিবিড় মনোযোগ, অবিচল নিশানাবাজি, কারণ গুলি একবার ছুটলে ফিরিয়ে আনা যায় না। প্রায় 243 জন শুটার নিয়ে আয়োজিত 11তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপের পর্দা নামল। ফেডারেশন পেল অনেক নতুন শুটার, যেখানে 27 ক্লাবকে টপকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেরাদের নিয়ে শিগগিরই ক্যাম্প শুরু করবে ফেডারেশন। ফ্রান্সের সবচেয়ে বড় জিনিস হলো তাদের ফিজিক্যাল এবং মেন্টাল যে প্রশিক্ষণটা আছে, তাদের বলা ওয়ার্ল্ড ক্লাস এই স্পোর্টস অর্গানাইজেশনের মধ্যে। আমরা ওনাকে আমি রিকোয়েস্ট করেছি, আমাদের অ্যাম্বাসেডরকে রিকোয়েস্ট করেছি ভবিষ্যতে যাতে আমরা কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি কিনা, আমরা মত বিনিময়ের মাধ্যমে আমরা কোচ বিনিময় করতে পারি কিনা, তাদের যদি কোনো ভালো কোচ থাকে আমাদেরকেও পাঠাতে পারে, অথবা আমরা ট্রেনিংয়ের জন্য ফ্রান্সে যেতে পারি কিনা, সেইগুলি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। শুটিংয়ের প্রধান চ্যালেঞ্জ অর্থ। শত হাকডাক দিয়েও সেটা বোঝাতে পারছে না খেলোয়াড়রা। সরকার আর স্পন্সররা না এগিয়ে আসলে পিছিয়ে পড়তে পারে নিশানাবাজি। এখন আমরা যে ফাইনাল কম্পিটিশনটা করি, এখানে আমাদের স্কোরটা প্রায় ইন্টারন্যাশনাল ফাইনালের মতো হচ্ছে, আমরা সবাই ভালো মারছি। 1 মাস পরই যে একটা করে কম্পিটিশন হচ্ছে, এটা শুটারদের জন্য অনেক চ্যালেঞ্জিং, এবং এখান থেকেই কিন্তু আমাদের ন্যাশনাল প্লেয়ারগুলো সিনিয়র টিম বলেন বা জুনিয়র টিম বলেন, এখান থেকেই বাছাই করা হয়। এবারই প্রথম মিক্সড ইভেন্ট চালু করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। লক্ষ্য পরের অলিম্পিকে পদক জয়ের। মেহেদী নাইম, ৭১।